স্পিরিট, এই স্পিরিটটা তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা ধারণ করতে চান না। এটা হয় ওনাদের স্ট্র্যাটেজি হতে পারে, বা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য হতে পারে, বা একটা ব্যক্তিগত মতামত হতে পারে। এটা পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে এগুলাকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করার জন্য তারা কাজ করতে পারবে। এখন আপনি যে প্রত্যেকদিন নির্বাচনের কথা বলেন, প্রত্যেকদিন এখন নির্বাচনের কথা বলে, প্রত্যেকদিন ইংরেজ সরকারকে সরে যাওয়ার কথা বলেন, তাই তুমি তো কাজগুলো করতে পারবেন না রে ভাই। বাকি 70% মানুষ তো বিএনপির সাথে নাই। এখানে জামাত ইসলামী আছে, এখানে হেফাজত ইসলামী আছে, এখানে ইসলামী দলগুলো আছে, এখানে এবি পার্টি আছে, এখানে আরো অন্যান্য পার্টিগুলো আছে। আমরা সবাই বলছি আমরা এখন নির্বাচন চাচ্ছি না। প্রধানত যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা যে নামেই আমরা বলি না কেন, যে এটা আমাদের একটা জাতীয় ইভেন্টে পরিণত হয়েছে। আমরা বর্ষবরণ বলি বা পহেলা বৈশাখ বলি, বাঙালি সংস্কৃতির একটা অংশ। হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গাতে এটা মেলা বসে। আমাদের ছেলে মেয়ে ধর্ম জাতি নির্বিশেষে আমরা সবাই এর মধ্যে আনন্দ করি। আমাদের যারা ব্যবসায়ী মানুষ আছেন, প্রান্তিক লেভেলের ব্যবসায়ী মানুষ, তারা হালখাতা খুলে মিষ্টি বিতরণ করেন। আমার ছোটবেলা থেকে দেখে আসছি। সুতরাং এটা একটা জাতীয় ইভেন্ট। এটার নাম নিয়ে খুব একটা বেশি বলার তেমন কোনো কিছু নয়। হয়তোবা কেউ কেউ হয়তো ধর্মীয় দৃষ্টিতে সেটাকে মঙ্গল শোভাযাত্রা বা এই কথাটা নিয়ে হয়তো তর্ক বিতর্কের মধ্যে জড়াতে পারে। শোভাযাত্রার কথাটা আরো একটু সুন্দর দেখা হয়তো, বাট এটা নিয়ে আমার মনে হয় না নাম আর এটার সাথে কিছু যায় আসে। তবে একটা মৌলিক কোনো পার্থক্য আছে না, আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে করি এতে কোনো খুব একটা পরিবর্তন একটা। তবে হ্যাঁ, আমাদের এখানে যেহেতু আমাদের 90% বেশি মানুষ যেহেতু মুসলমান, এমন কোনো কিছু তো আমরা না করি যেটা দিয়ে ধর্মীয় অনুভূতি আঘাত হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মূর্তির মতো কিছু দেখায় বা মানুষকে বিকৃত করে দেখানোর কিছু বিষয় অনেক ক্ষেত্রে একটু বাড়াবাড়ি রূপ নিয়ে নেয়। এতে করে আমাদের আলেম সমাজের মধ্যে এগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়। তারা অনেক ক্ষেত্রে কিছু কথাবার্তা বলেন। আমরা একটা অনুষ্ঠান করব যারা সার্বজনীন যাতে হয়, সকল মানুষকে যাতে করে আমরা সম্পৃক্ত করতে পারি, নারী পুরুষ এবং সকল ধর্মের মানুষ যাতে করে সেটা আনন্দ করে, সীমার মধ্যে, সীমারেখার মধ্যে থেকে বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় এবং কোনো জাতি ধর্ম গোষ্ঠীকে যাতে আঘাত করা না হয়, কারো অনুভূতি আঘাত করা না হয়। এগুলো সরকারের দায়িত্ব। সরকার মানুষকে সচেতন করে, এবং আমরা যারা এটার পিছনে আছি, রাজনীতির কর্মী আছি, আমরা মাঠে ঘাটে থাকি, আমাদের একটা দায়িত্ব আছে মানুষকে এগুলোকে হেল্প করা, টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইট থিং। সুতরাং নামকে নিয়ে কিন্তু বড় কথা নয়। আমি আশা করি এবারের অনুষ্ঠানটা একটু ভিন্ন প্রেক্ষাপটে হবে, যেহেতু আমরা একটা মোটামুটি ভাবে ফ্রি সোসাইটিতে বসবাস করছি বলে এখন মনে করছি। আগের ভয় ভীতি গুলো থেকে আমরা দূরে সরে আসছি। আশা করি মানুষ এনজয় করবে এবং সরকার জনগণকে সহায়তা করবে যাতে করে সুন্দর সুস্থভাবে এই অনুষ্ঠানটা হয় এবং মানুষ যাতে করে এতে আনন্দ ফুর্তির মাধ্যমে এবং সীমারেখার মধ্যে থেকেই, সামাজিক সীমাবদ্ধতার মধ্যে, সীমারেখার মধ্যে থেকেই এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারে। আমি এটার শুভকামনা রইলাম। আমাদের কর্নেল হাসিন যে কথাটা বললেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি, এবং ইতিপূর্বে তারা 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। এরকম একটা দল সামহার জাদার আমাদের কাছে কোনো কোনো সময় মনে হয় তারা জনগণের যে এই গত 36শে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এটা যে স্পিরিট, এই স্পিরিটটা তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা ধারণ করতে চান না। এটা হয় ওনাদের স্ট্র্যাটেজি হতে পারে, বা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য হতে পারে, বা একটা ব্যক্তিগত মতামত হতে পারে। এটা একটা পার্ট। দ্বিতীয় হলো, এই দলটি এত বিশাল দল, তারা কি জানে না তাদের লোকজনদের চাঁদাবাজি করতে? আমি আজকেই একটু আগেই গ্রাম থেকে ফিরলাম। বিশ্বাস করেন, গ্রামের মানুষ একেবারে তারা স্পেসিফিক্যালি জানে কোন ব্যক্তি কোন জায়গায় কিভাবে চাঁদাবাজিটা করছে, তারা জানে। আমরা যারা বিএনপিতে নাই বা বিএনপির সহযোগী বলতে পারে, আমরা তো এই আন্দোলনের সাথে আমরা অ্যাক্টিভলি ছিলাম। এবি পার্টি, যেহেতু আমি একটা দায়িত্বশীল পজিশন আছি, আমরা দেখতে পাচ্ছি তারা কন্ট্রোল করতে পারছে না কেন? তারা কি চাচ্ছেন না
আমি ঠিক জানি না, তাদের স্ট্র্যাটেজি আমি জানি। বাট চাঁদাবাজিটা তো হচ্ছে, একসময় নীরবে চাঁদাবাজি হতো, কিন্তু এখন সরবে চাঁদাবাজি হচ্ছে। দোকানে, ঘাটে, বাস শুধু বিএনপি চাঁদাবাজিটা দেখছেন নাকি আরো কোনো পার্টি চাঁদাবাজি করছে? শুধু কি বিএনপি চাঁদাবাজি করছে? অ্যাপারেন্টলি অন্য কাউকে দেখা যাচ্ছে না, মানে মানুষ, আমি আপনাকে প্রান্তিক লেভেলের কথা বলছি। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে গত 3 দিন সময় কাটিয়েছি, অসংখ্য মানুষের সাথে সম্পৃক্ত ছিলাম, একেবারে প্রান্তিক লেভেলের মানুষের সাথে উঠান বৈঠক করেছি, কথাবার্তা বলেছি, খাওয়া দাওয়া করেছি, মানুষের মতামত জানতে চেয়েছি। আমি যারা রাজনীতি করি, আমাদের কাজ তো এটাই, মানুষের কাছে যাওয়া, তাদের একেবারে প্রান্তিক লেভেলের মানুষের ইনপুটটা নেওয়া। আমি একটা কমেন্টও দিয়েছি কতবার আগে, সেটা হলো, আমি আপনাকে খোলা বেলায় বলি, বর্তমানে বাংলাদেশে ডক্টর ইউনূস স্যারের অধীনে তার সরকারের অনেক দুর্বলতা আছে, আমি উপদেষ্টাদের অনেক দুর্বলতা আছে, তাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যোগ্যতা নিয়ে অনেক বক্তব্য আছে। কিন্তু ডক্টর ইউনূস স্যার নিজে যেভাবে সেনাবাহিনীকে সাথে নিয়ে বাংলাদেশের বিষয়গুলোকে হ্যান্ডেল করছে, বাংলাদেশ ভালো আছে, নিরাপদে আছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এটা বহু বছরের মধ্যে আমরা এখন একটা পর্যায়ে গিয়েছি যেখানে বাংলাদেশকে অনেকে সম্মানের চোখে দেখছে। সুতরাং ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে কথা বলে, অসম্মানিত করে কথা বলে, দেশের মানুষ সেটা নেয় না, এটা পজিটিভলি মানুষ নেয় নাই, নেবে না, আমরাও নিব না। এখন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে যে নির্বাচনটা কত তাড়াতাড়ি হওয়া দরকার। আমাদের পার্টির অবস্থান আর আমি নিজের বক্তব্যটা হলো এই, যে আমরা চাই যে 36শে জুলাইয়ের মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার একটা বড় বিষয় হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সংস্কার আনতে হবে। 6-7টা সংস্কার কমিশন হয়েছে, রিপোর্ট দিয়েছে। আপনি যে বললেন যে ডক্টর ইউনূসের কারণে, আমি একটু শেষ করি, পার্টি শেষ করি। ইতিমধ্যে মানে আলোচনাগুলো চলমান আছে, আমাদের পার্টির সাথে 2-3বার মিটিং হয়ে গেছে ঐক্য কমিশনের সাথে। আমি আমাদের পার্টির ডেলিগেশনের মেম্বার ছিলাম, এখনো আছি। আমরা ইতিমধ্যে লম্বা সময় ধরে তাদের সাথে আমাদের মত বিনিময় করেছি। তারা মোটামুটি ভাবে একটা কাঠামো তৈরি করেছে, শত শত প্রস্তাবনা আসছে। এই শত শত প্রস্তাবনা গুলোর থেকে তারা, আপনারা জানেন, 166টা তারা প্রস্তাবনা তারা সকল পলিটিক্যাল পার্টির কাছে আনছে, যেগুলা কমিশন মনে করেছে এবং অন্যান্য পার্টিরা মনে করেছে। এটা কিন্তু ওরা নিজেরা কিছু বানায় নেই, আমরা যে প্রস্তাবনা দিয়েছি সকল পার্টি, সেখান থেকে তারা এই 166টা প্রস্তাবনাকে মনে করেছে এই কাজগুলো করলে মোটামুটি সংস্কারের মূল কাজগুলো সম্পন্ন করা যাবে। তারা আমাদেরকে জানতে চেয়েছে আমরা কি মনে করি। এবি পার্টি সেখান থেকে 108টার সাথে একমত হয়েছে, 32 সাথে আমরা একমত হই নাই, 26টার সাথে পার্সিয়াল একমত হয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, কর্নেল অলিসারের পার্টি ওর 120টার সাথে একমত হয়েছে। কারণ বিএনপিও নিশ্চয়ই কিছু মতামতের সাথে একমত হবে, কিছুর সাথে একমত হবে না। তাহলে এই আলোচনাটা করে আমরা যে সবাই একমত হতে পারি, মিনিমাম ঐক্যের জায়গাতে আসতে পারি, তাহলে 2-3 মাসের মধ্যে এই সংস্কারের মূল কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এই জন্য আমরা মনে করি, আমাদের ধারণা আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এই সংস্কারের মূল কাজগুলোকে সম্পন্ন করা সম্ভব। লং টার্ম যেগুলো করতে হবে সেগুলোর একটা পথ তৈরি করে দিয়ে এটা পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে এগুলাকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করার জন্য তারা কাজ করতে পারবে। এখন আপনি যে প্রত্যেকদিন নির্বাচনের কথা বলেন, প্রত্যেকদিন নির্বাচনের কথা বলে, প্রত্যেকদিন ইউনূস সরকারকে সরে যাওয়ার কথা বলেন, তাই তুমি তো কাজগুলো করতে পারবেন না রে ভাই। ওটাকে তো কাজ করার জন্য আমরা এনেছি, ওনাকে তো কাজ করার জন্য একটা সময় দেওয়া হয়েছে। আর আপনি যে বলছেন যে এখনই বাংলাদেশে শান্তিতে বিরাজ করছে, আর কখনোই করেনি। আর মানে ডক্টর ইউনূসের যে সম্মান, সেই সম্মানেও বাংলাদেশে আর কখনো, তাহলে কি বাংলাদেশে মানে একমাত্র ডক্টর ইউনূসের মতো ব্যক্তি সবকিছু, তাহলে উনি 8 মাসে কেন সেটা দেখাতে পারলেন না? মানে 8 মাসে কি সংস্কারটা উনি করেছেন, আপনাকে মনে রাখতে হবে সেই সংস্কার কমিশনগুলোকে নিয়েও তো মানুষের প্রশ্ন আছে, যে ব্যক্তিদের সেই ব্যক্তিদেরকেও তো অনেকেই বলছেন যে এরা মানে কোনোভাবে এগুলা যোগ্য হতে পারে না, দেশের বাইরে থেকে এসে সংস্কার কমিশনে বসে গেছে, তারপর কোনো অভিজ্ঞতা ছাড়াই কমিশনে বসে গেছে। আমি একটা কথা বলি, আমরা এখানে তর্কের বিষয় নয়, আমরা আলোচনা করতে বসছি। বিষয়টা হলো
8 মাস সময় আপনি ডক্টর ইউনূসকে দিয়েছেন। বিএনপির 3 দিনের মাথায় তারা মহাসমাবেশ করে বলছে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। মনে আছে আপনার? মনে আছে আপনার? জবাব দেন। হ্যাঁ মনে আছে। বলেছেন না? আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে কেন 3 না, দিনের আমি মধ্যে আপনাকে বলি, একটা সরকার একটা আন্দোলনের পরে বসছে, আপনি সেই সরকারকে বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কখন বলেছেন? সরকারের বয়স তখন মাত্র 3 দিন, এবং সেখান থেকে আপনি এখনো সরেন নাই। আমি বারবার বলছি নির্বাচন। আমার কথা হচ্ছে কি, বেশিরভাগ পার্টি তো নির্বাচন আমরা চাচ্ছি না। বিএনপি তো প্রিপারেশনের বেশিরভাগ দরকার পার্টি, নেই, কিন্তু এবি পার্টির প্রিপারেশনের দরকার আছে। হাসিনা ম্যাডাম শুনেন, বিএনপি বাংলাদেশের ধরেন 30% মানুষকে বিএনপি সাপোর্ট করে, বাকি 70% মানুষ তো বিএনপির সাথে নাই। এখানে জামাত ইসলামী আছে, এখানে হেফাজত ইসলামী আছে, এখানে ইসলামী দলগুলো আছে, এখানে এবি পার্টি আছে, এখানে আরো অন্যান্য পার্টিগুলো আছে। আমরা সবাই বলছি আমরা এখন নির্বাচন চাচ্ছি না। আমরা প্রথম চাচ্ছি যে সংস্কারের কাজগুলো আগে সম্পন্ন হোক। সেটা কি কিয়ামত পর্যন্ত হবে? না, আমরা বলছি এই কাজগুলোকে সুষ্ঠুভাবে করলে ডিসেম্বরের মধ্যে করা যাবে। আমরা সেই কথাটাই বলছি। এখন পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে যে আমরা ডক্টর ইউনূসকে যদি প্রত্যেকদিন বলতে থাকি যে আপনি নির্বাচনের রোডম্যাপ দেন, বিএনপি যতবার নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে ততবার যদি বলতেন যে সংস্কারের রোডম্যাপ দেন, তার সংস্কার একটা কাজ কিটার হয়ে যেত। এই জায়গাটা হচ্ছে বিরোধ। সুতরাং বিএনপিকে তার অবস্থান থেকে সরে আসতে হবে। আমি বিনয়ের সাথে বলছি, আপনি ডক্টর ইউনূসকে কাজ করতে দেন। আপনারা যে দুনিয়াকে উদ্ধার করে ফেলবেন, আপনাদের উপরে মানুষের চেষ্টা নাই। চাঁদাবাজি বন্ধ করতে পারেন না এখনো পর্যন্ত। মিয়া বড় বড় কথা বলতেছেন। আমি গ্রাম থেকে কাজ করছি, মানুষ আপনাদের বিরক্ত। আপনাদের এক একটা লিডার এক এক সময় কথা বলে, এক একজন এক এক ভয় বলে। আমি অত্যন্ত সম্মানের সাথে কথাগুলো বলছি। মানুষের ইমোশন বোঝার চেষ্টা করেন। আপনারা শুধুমাত্র বিএনপি বাংলাদেশের কোনো কন্ট্যাক্ট নেই নাই, যে সকল মানুষকে বিএনপি কমান্ড করে না। বিএনপি নট দি অনলি দি পলিটিক্যাল পার্টি, ইট ইজ ওয়ান অফ দি পলিটিক্যাল পার্টি। তাহলে আমাদেরকে বক্তব্যের কি ভ্যালু আছে না? সুতরাং আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ।